আসসালামু আলাইকুম। শুরু করছি মেহেরিনের স্বপ্ন রং পর্ব ৪। লেখনীতে মির্জার সূচনা। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। দিন যায় রাত আসে, সবকিছুই ভালোই চলছে। তবে কবি সাহেবের কবিতা কিন্তু বন্ধ হয়নি। প্রতিদিন নিয়ম মাফিক SMS করে। আজ তোমার চুলের গন্ধটা ছিল কামিনী ফুলের মতো। সেই গন্ধে আমি মাতাল হয়ে যাই। তা কি তুমি জানো আরিওনা? তোমার হাসি আজ দুপুরের সেই মিষ্টি রোদ, সেথায় আমি ছোঁয়া খুঁজি। এমন না প্রেমময় কথা। মেহেরিন প্রথমত ভালোই লাগলেও এখন সে বিরক্ত। কে এই কবি? না নাম বলে আর না নিজের পরিচয় দেয়। এগুলোই ভাবছিল মেহেরিন। তখন চুমকি বলল, তোর ওই কবিটা আস্তে একটা পাগল। তার সাথে তুই আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিস, দেখেছিস? মেহেরিন হেসে বলে, চুমকি তুই জানিস না ওই কবি সাহেবের পেটে পেটে শয়তানি কত। খাচ্চর বেটা নাম বলে না আর না নিজের পরিচয় দেয়। চুমকি রে, কবে জানি আমি সত্যি পাগল হয়ে পাবনায় চলে যাব। শোন, আমি পাবনায় চলে গেলে আমাকে একটু দেখতে চাস কেমন? এভাবে অনেক গল্প করে দুজনে আর অনেক হাসাহাসি করে কিছুক্ষণ। ইউনিভার্সিটির প্রতিটা দিনই এখন আর আগের মতো নেই। ক্যাম্পাসের কোথাও হঠাৎ একটা কবিতা উকি দেয়, সাথে চিরকুট। সেদিন সন্ধ্যাবেলা মেহেরিন জানালার পাশে বসেছিল। চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মাথাটা গরম। কে এই কবি সাহেব? ফোন দিলে ধরছে না, অথচ প্রতিদিন কবিতা পাঠায়। ইনিয়ে বিনিয়ে কত কথা বলে, কিন্তু নিজের নামটা জানায় না। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। এর একটা বিহিত করতে হবে। এবার চুমকি আব্বু আম্মু আর দাদুর কাছে গেল। চুমকির আব্বু আম্মু ওর দাদু বাড়ি গেছে, তাই চুমকিও আজ মেহেরিনদের বাসায় থাকবে। চুমকি এসে পাশে বসলো। কিরে, তুই তো দেখি মনে মনে প্রেম করে বেড়াচ্ছিস রে। মেহেরিন চোখ রাঙালো। নাটক করিস না, এমনি মেজাজ গরম আছে। আমি শুধু জানতে চাই কে ও। হঠাৎ মেহেরিনের ফোনে একটা নতুন SMS এলো। আচ্ছা, হঠাৎ একদিন যদি দেখা হয় তুমি চিনবে তো? মেহেরিন এবার আর চুপ থাকবে না। মেহেরিন এবার আর চুপ থাকতে পারলো না। এনাফ, আমি এই ছেলেটাকে খুঁজে বের করবই। চুমকি হেসে বলে, তাহলে তো ডিটেকটিভ মিহু ম্যাম নামেই চলছে মিশন, কবি সাহেবের খোঁজ। চুমকি আবার বলে, জানিস আজ আমার প্ল্যান কি? মেহেরিন বলল, তোর মাথায় আবার কি শয়তানি খিচুড়ি পাকাচ্ছিস? চুমকি চোখ টিপে বলল, কবির খোঁজে তোকে নিয়ে একটা গোয়েন্দা মিশন কমপ্লিট করব। মেহবুবা তখনই ঘরে ঢুকে বলল, তোরা আবার কি মিশনে কমপ্লিট করছিস? তা আমাকে ছেড়ে বলতে শুনি। চুমকি দু হাত তুলে বলল, তোর বোনের এই বিরহী মুখখানা দেখতে ভালো লাগছে না। দেখ দেখ দেখ, মনে হচ্ছে কেউ মুখে করলা পুঁতে রেখেছে। মেহেরিন ধূপ করে বালিশ ছুঁড়ে মারলো চুমকির দিকে। চুপ কর, আর একটা আজাইরা কথা বলবি তো তোর খবর আছে। মেহবুবা বলল, ঠিক আছে, তোমরা মারামারি বন্ধ করো, আমার কথা শোনো। আমরা তিনজন একটা প্ল্যান করি। এই কবিকে খুঁজে বের করতেই হবে। মেহেরিন আর চুমকি একে অপরের দিকে ফিরে তাকিয়ে হাসে। দুজন একসাথে বলে, ডিল ডান। মেহেরিন বলে, প্ল্যান 1, কবিতাগুলো ভাষা বিশ্লেষণ। ওর কবিতায় এমন শব্দ আছে যেগুলো ইংরেজি ক্লাসের রাফ খাতায় পাই, যেমন একই ব্যাচের কেউ। চুমকি কাজ জাগিয়ে বলল, তাহলে তোর খাতা চুরি করতে হবে। মেহবুবা বলে, ওইটা বাদ। আমি বলি, শোন, প্ল্যান 2, নাম্বার ট্র্যাকিং। আমার এক বান্ধবীর ভাই আছে যে টেলিকমে কাজ করে। আমি নাম্বারটা দিই, দেখি কিছু পাওয়া যায় কিনা। চুমকি বলে, যদি ওই দুটো কাজ না করে তবে প্ল্যান 3। হালকা দুষ্টুমি হাসে। মেহেরিন, তুই আজ রাতে SMS কর। তুমি যদি সত্যিই কবি হও, এবার দেখা দাও। কবির বিরহ যে আমার যে আর সয় না প্রিয়। মেহেরিন হেসে কুকড়ে ওঠে, তুই না একটা ড্যামেজ কেস। তিনজন হেসে কুটি কুটি। কথা আর হাসির ভেতরে দিয়েই রাত বাড়তে গেল। আর ধীরে ধীরে অপারেশন কবি সাহেব এগিয়ে আসলো। সাহিত্য প্রায়
স্পেশাল আর মিষ্টি এক প্রেমের ছন্দ দিয়ে ডিনার করা শেষ। তিনজনে বসে আছে, হাতে কফির মগ, অপেক্ষা করছে এই কবি সাহেবকে একটা জানতে হবে। মাহবুবা হোয়াটসঅ্যাপে SMS আসে। মেহবুবা উত্তেজনায় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বলল, পেয়ে গেছি, নাম্বার এসেছে। চুমকি তড়িঘড়ি উঠে বলল, বল বল, নামটা কি? মেহবুবা ধীরে ধীরে পড়ে শোনালো, নাম নাসরিন বেগম। তিনজনে একসাথে চুপ। মেহেরিন বলল, নাসরিন বেগম? এ আবার কে? আমি তো এমন কাউকে চিনি না। চুমকি হালকা হেসে বলল, এটা বেটা কবি। এই বেটা কবি খুব চালাক। মনে হয় না কবি সাহেব তার মার নামে বা নিজের কারো নামে সিম রেজিস্টার করিয়েছে। এখন কি করবি? মেহবুবা মুখে হাসি এনে বলল, আমাদের গোয়েন্দাগিরি এখানেই থেমে গেল? মেহেরিন ধপ করে বালিশে মুখ গুজে ফেলল। দূর, এত কাছে গিয়েও কেউ কিছু জানতে পারল না। চুমকি বলল, তবে যা বুঝলাম ও খুব সাবধানে খেলছে। চাই না আমরা জানি কে ও। মেহেরিন একটি হেসে বলল, তাহলে আমিও আর খুঁজব না তাকে। দেখি উনি নিজে থেকে কবে সামনে আসে। চুমকি আর মেহবুবা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসে। চুমকি ধীরে করে বলে, তোর ফোনটা দিতে একটু দরকার আছে। মেহেরিন অবাক, কেন? মেহবুবা তাড়াতাড়ি বলে, বিশ্বাস কর, খারাপ কিছু করব না, একটু খোঁজ দেব শুধু। মেহেরিন সঙ্গে সঙ্গে সেই নাম্বারটায় একটা মেসেজ লিখে ফেলে, তোমার কবিতা শুনে এখন মনে হয় তুমি বুঝি ভার্সিটির লুকানো কবি প্রেমিক সংঘের প্রেসিডেন্ট। এত লুকিয়ে প্রেম করো কেন? একদিন সাহস করে সামনে এসো না, দেখি আসল চেহারা। মেহবুবা ঝাঁপিয়ে পড়ে বলে, না না, শেষ লাইনটা দে। আর হ্যাঁ, চশমা পরা থাকলে খুলে এসো, যেন চোখে চোখ রেখে পড়তে পারি ঠিকঠাক। চুমকি হাসতে হাসতে রেখে সেন্ড বাটনে চাপ দেয়। মেহেরিন হঠাৎ চেঁচে ওঠে, তোরা কি করলি এটা? আমার ফোন দিয়ে এসব কেন? চুমকি এসে বলে, তুই চুপ করে থাক, আমরা তোকে সাহস দিচ্ছি, প্লাস কবিকে খোঁজার চেষ্টা করছি। মেহবুবা বলে, এখন দেখি কবি সাহেব কতটা সাহসী। না ভয় পেয়ে ফের কবিতা ছেড়ে পালিয়ে যায়। দুজনের মাঝে হাসির ঝড়, আর মেহেরিন লজ্জায় মুখ ঢেকে হাসে নিঃশব্দে। রাত প্রায় 11টা। মেহেরিন তখনও ফোনের দিকে তাকিয়ে, এক চোখে কৌতূহল, এক চোখ ভয়। চুমকি আর মেহবুব এখন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ঠিক তখনই টিং করে মেসেজ আসে। মেহেরিন চুপ করে পড়ে। চুমকি সাথে সাথে বলে, দে দে দে, আমরা আগে পড়বো। মেহেরিন না চাইতেও মেহবুবা ফোনটা কেড়ে নিয়ে পড়ে শোনায়, মনে হচ্ছে আজকের কবিতার বদলে সিনেমা স্ক্রিপ্ট পেয়েছি। আমার চশমা খুলে আসার যে ব্যাপারটা, তোমরা কি ভাবছো না যদি আমি চশমা পরে জন্মাই? আরেকটা কথা, আজকের মেসেজটা মেহেরিনের ছিল না, ছিল বেশি বেশি মজা। তবে ধন্যবাদ, আজকের রাতটা আমারও হেসে হেসে কেটে যাবে। তোমাদের কবি সাহেব। চুমকি চেঁচিয়ে ওঠে, এটাই একটা স্টাইল, দেখেছিস কিভাবে ধরে ফেলেছে আমরা লিখেছি। মেহেরিন লজ্জায় মুখ লুকিয়ে বলল, এখন বুঝলি তো কেন বলি কবি সাহেব খুবই চালাক। মেহবুবা এসে বলল, চালাক তো বটে, কিন্তু চালাকি তো আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, ও বেশি দূর যেতে পারবে না। চুমকি এবার গম্ভীর হয়ে গেল। মেহেরিন আর মেহবুবা কিছু না বুঝে তাকিয়ে আছে। চুমকি বলল, তোরা শুধু হাসাহাসি করিস কেন? আমি এখন সিরিয়াস এক্সপেরিমেন্টে যাচ্ছি। কবি সাহেব যদি সত্যি মানুষ হন তাহলে এই স্টেজে পাশ করবেন। মেহেরিন ভয় পেয়ে বলে, চুমকি প্লিজ, আমার না হওয়া প্রেম লাইফে ল্যাব এক্সপেরিমেন্ট বানাইস না। চুমকি এসে বলে, শুধু দেখ, কিছুই হবে না। সে নিজের নাম্বার থেকে মেসেজ টাইপ করে, আপনার লেখাগুলো হৃদয় ছুঁয়ে যায়। আপনি নিশ্চয়ই অনেক গভীর মনোভাবের মানুষ। এমন একজনের সঙ্গে যদি এক কাপ চা খাওয়া যেত তবে আমার দিনটা সোনালি হয়ে যেত। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন কবিতার পেছনে কে আছে? সেটা জানার আগ্রহ আমারও আছে। মেহবুবা ঠোঁট চেপে ধরে, এটা তো একদম প্রেমের ফাঁদ। চুমকি চোখ টিপ মেরে বলে, আরে না, এটা টেস্ট। উনি লোভে পড়লে কোনো ফ্লার্টিং উত্তর দেয়, তাহলে জানবো হি ইজ ফর আউট সুইট। মেহেরিন কাঁপা কাঁপা গলায় বলে, আর যদি না দেয়? চুমকি মুচকি হেসে বলে, তাহলে সে একজন
ভালোবাসার যোগ্য কবি। মিনিট 5 পর কবি সাহেবের রিপ্লাই। চা খাওয়ার দাওয়াত পেয়ে কবির কলম কাঁপে, কিন্তু মনে পড়ে চায়ের কাপের কখনো প্রেমের চায়ের কাপেও কখনো প্রেম ফেপে ওঠে। তবে ভয় পাই, আপনি আমার কবিতায় নয়, আমার চরিত্রে আগ্রহী। আর যদি সত্যি জানতে চান, আমি শুধু একজনের মায়ায় আটকে আছি, আপনার সেই বান্ধবী। সে শুধু আমার অরিয়না। মেসেজটা পড়ে মেহেরিনের মুখ হা হয়ে গেছে। চুমকি চোখ গোল হয়ে করে বলে, এইটা কি হলো? এখানেও অরিয়না? মেহবুবা তো হেসে গড়াগড়ি। মেহেরিন তো এখন রোমান্টিক নাম পেয়ে গেছে, অরিয়না। মেহেরিন কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলে, সে জানে, মানে সে এতদিন আমি মেসেজ পেয়েছি, তার লেখা কবিতা শুধু আমি পড়েছি। চুমকি বলে, কবি সাহেব তো রাগ করে নাই, বরং সুন্দর করে বুঝিয়ে দিল সে তোরই কবি। মেহবুবা চট করে বলে, এখন তুই যদি আমাদের কফি না খাওয়াস, আমি কবিকে নিয়ে চা খেতে চলে যাব। এই কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। ওদের এমন হাসি মজা দুষ্টুমি খুনসুতে রাত কেটে যায়। আজ সকাল থেকে রাহি মেহেরিনকে একটার পর একটা কল করে যাচ্ছে। প্রথমে না করতে চাইলেও শেষমেশ রাহির মিষ্টি মিষ্টি আবদারে মেহেরিন রাজি হয়ে যায়। চুমকিকে বলে, চল তো একটু দেখা করতে যাই। রহি অনেক করে বলছে, কিছু একটা মনে হচ্ছে। চুমকি সঙ্গে সঙ্গে রাজি হয়। হ্যাঁ, আমি তো এমনিতেও বের হতে চাচ্ছিলাম, চল। ওরা দুজন একসাথে ছোট্ট ক্যাফের সামনে পৌঁছায়। রাহি ওদের জন্য টেবিল বুক করে রেখেছিল। রাহি হাসি মুখে বসেছিল ওদের জন্য। ওরা যেতেই জড়িয়ে ধরল মেহেরিনকে। তারপর ওরা টেবিলে নিয়ে বসে। চা আর হাসির গল্পে রাহি একগাল হেসে বলল, আচ্ছা আসল কথা বলি। চুমকি বলে ওঠে, এবার তো বলো, এত বিল্ড আপ আর সহ্য করা যাচ্ছে না। রাহি চোখে মুখে একটা নাটকীয় ভঙ্গি এনে বলল, পরশু আমার জন্মদিন, আর আমি চাইছি আমার প্রিয় মানুষরা যেন থাকে, তাই তোমাদের আমন্ত্রণ জানাতে এসেছি স্পেশাল গেস্ট হিসেবে। চুমকি হাততালি দিয়ে বলে, উফ পার্টি, আমি তো রেডি। রাহি চুপ করে মেহেরিনের দিকে তাকিয়ে আছে। তুমি আসবে না? মেহেরিন মুচকি এসে মাথা নাড়ে, আসবো। তুমি তো আমার ছোট বোনের মতোই, না গেলে চলবে? রাহি ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে মেহেরিনকে। আমার কুচুপু, আমার সুইট মিষ্টি আপুটা, তুমি এলে আমার জন্মদিন পারফেক্ট হয়ে যাবে। রহি চলে যায় বাসার দিকে, আর চুমকি আর মেহেরিন ঠিক করে একটা ফুচকা খেয়ে তবেই যাবে। লেক পারে বসতেই তখন একটু বেশি নরম বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নেমে এসেছে ধরনের বুকে। ফুচকার দোকানে ভিড় কম। দুজনে হাসতে হাসতে ফুচকা খেতে শুরু করলো। ঠিক তখনই পাশের বেঞ্চে বসে থাকা 3-4 জন ছেলে তাদের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু ফিসফিস করতে থাকে। একজন একটু জোরে করে বলে ফেলে, এই মেয়ে না সেই, ওই যে কবিতা পোস্ট দেয় ফেসবুকে? এই মেয়েটা না সেই, ওই যে কবিতা পোস্ট দেয় ফেসবুকে? আরেকজন ঠাট্টা করে বলে, হ্যাঁ, ওই মিষ্টি গলায় দূরে থাকো, তবুও ছুঁয়ে যাও টাইপের মেয়েরা। রিয়েলি কেমন হয় সেটা দেখি না তো। চুমকি মুখ গোমরা করে ফেলে। মেহেরিন ঠান্ডা হয়ে দাঁড়িয়ে যায়। সে সোজা তাদের সামনে গিয়ে বলে, তোমরা আমাকে চেনো না, তবু মন্তব্য করছো। এত সাহস যদি থাকে তাহলে পরিচয় দিয়ে বলো। তোমাদের মায়ের বোনের সামনে এ কথা বলতে পারো? এক মুহূর্তের জন্য ছেলেগুলোর হাসি থেমে যায়। মেহেরিনের চোখ জল জল করছে, গলায় কম্পন নেই। স্পষ্ট উচ্চারণ করে বলে, একটা মেয়ের কণ্ঠ, পোশাক বা শব্দ নিয়ে তোমাদের এই সাহসী আসল সমস্যার নাম। আমরা তো পালিয়ে যাই না, আমরা দাঁড়াই, চোখে চোখ রাখি, যেমন আমি দাঁড়িয়েছি। চুপচাপ হয়ে আছে ছেলেগুলো, কেমন যেন অপ্রস্তুত হয়ে উঠে গেছে তারা। চুমকি তখন ফিসফিস করে বলে, তোর এই সাহসটা আমার সবচেয়ে ভালো লাগে রে। মেহেরিন একটু মুচকি এসে বলে, আমরা ফুল হতে পারি, কিন্তু কাটা ছাড়া না। মেহেরিন চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে ছেলেগুলোর একজন বাজে কথা ছুড়ে দেয়, সরাসরি
ওই রকম আগুন মেয়ে হলে আমাদের কি দোষ? পুড়ে দিতে তো পারো তোমার রূপের আগুনে। চুমকি চিৎকার করতে যাবে, একসময় মেহেরিন ফুঁসে ওঠে। সে পিছনে তাকায়, তীক্ষ্ণ, ঠান্ডা তীক্ষ্ণ। মানছি তোরা তোরা লাফাইঙ্গা, তোদের কেউ কিছু বলে না, তাই মেয়েদের বিরক্ত করার সাহস পাস। তবে আজ তোদের সাহস দেখানোর জায়গাটা ভুল। এক মুহূর্ত নিঃশব্দ। এরপর যা হয় সেটা কেউ কল্পনাও করতে পারেনি। রীতিমতো একটা ঝড়। মেহেরিন ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়, একটাকে সরাসরি চড় মারলো। এভাবেই সবাই থ। এরপর দ্বিতীয় ছেলেটার কলার ধরে টেনে টান মেরে বলে, নারী দেখে সাহস দেখাস? এতদিন তোদের মতো জানোয়ারদের জন্য মেয়েরা চুপ করেছিল, নিজেদের কথা ভেবে। তবে আমি চুপ করব না। তৃতীয় ছেলেটা কিছু বলতে যাবে, মেহেরিন তাকে ধাক্কা দিয়ে বলে, পিছন থেকে আক্রমণ না করে পারলে সামনে থেকে কথা বল। চুমকি পেছন থেকে বলে, উফ, আমার মাফিয়া কুইন। পাশের দোকান থেকে কয়েকজন মানুষ এগিয়ে আসে। ছেলেগুলো এখন পুরো গুটিয়ে গেছে। একটা বলে, আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দিন। মেহেরিন বলে, ভুলের মাপ মেলে নিচু মানসিকতার না। চুমকি মেহেরিনের হাত ধরে বলে, অনেক হয়েছে, চল এবার বাসায় ফিরে যাই। তুই তো মায়েরই পুরাই আগুন। মেহেরিন ধীরে হেঁটে যেতে যেতে ভাবে, আমি শুধু মেয়ে না, আমি একজন মানুষ। আর মানুষ নিজের সম্মান নিজে বাঁচায়। আমি যেমন কবিতা লিখি, তেমনি প্রয়োজনে ঘুষিও মারি, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই। রাত 11:30। মেহেরিন আর চুমকি বাড়ি ফিরেছে এই সন্ধ্যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আড্ডা দিচ্ছে। টিভিতে হঠাৎই এক জোরালো শব্দ, ব্রেকিং নিউজ। সবাই তাকিয়ে আছে। রাত 9টায় শহরের লেক থেকে 4 জন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার ওই ছেলেগুলো লেক পাড়ে ঘোরাফেরা করছিল। সকলের দেহ পানির ভেতরে খুবই খারাপ অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় তারা কেউ বেঁচে নেই। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে সন্দেহ করা যাচ্ছে এটি একটি পরিকল্পনিক হত্যা। লাশগুলো উদ্ধার করা হয়েছে লেকের একদম উত্তর প্রান্ত থেকে, যেখানে আজ বিকালে কিছু মানুষ ভিড় করেছিল। স্ক্রিন ভেসে ওঠে পুলিশের গাড়ি, জেলেদের ভয়ে তাকানো মুখ আর কাদামাখা 4টি কালো বডি ব্যাগ। মেহেরিন বাবা চুপচাপ তাকিয়ে থাকে টিভির দিকে। মেহেরিন ফিসফিস করে বলে, এটা তো ওই লেক। তুই আর চুমকি আজ যেখানে আসলি না। মেহেরিন কোনো উত্তর দেয় না। তার চোখ করেও শব্দ নেই, কেবল একটা অদ্ভুত চাহনি। চুমকি তখন হঠাৎ করে বলে ওঠে, ওরা তো ওই ছেলেগুলোই না? মেহেরিন আস্তে আস্তে মাথা নাড়ে, না, নিশ্চিতভাবে না, অস্বীকার করে না। বাড়িতে তখন টানটান একটা নীরবতা। তার মনের মধ্যে একটা প্রশ্ন, এই খুনের পেছনে কি আছে? যাকে তারা ভুল করে স্পর্শ করে ফেলেছিল, নাকি এটা কেবল কাকতালীয় নির্মমতা, নাকি ওর পেছনে অন্য কোনো কারণ আছে? সে থেকেই খুন। মেহেরিন ভাবতে পারছে না আসল ঘটনাটা কি হয়েছে। রাত প্রায় 12টা ছুঁই। ছাদের কোণে বসিয়ে থাকা মেহেরিনের চুলগুলো উড়ে উড়ে চোখে পড়ছিল। সে আনমনে আকাশের দিকে তাকিয়েছিল। মেহবুবা, আর তুমি কি ঘুমিয়ে গেছো? ওর মনে হলো না, তাই মনে বসে আছে ছাদে রাখা দোলনায়, যেন কোনো উত্তর খুঁজছে। হঠাৎ ফোনটা টিং করে বেজে উঠল। স্ক্রিনে লেখা, কবি সাহেব। মেহেরিন একটু চমকে উঠল। কবি সাহেব? চুপ করে বসে থাকলে মন ভালো থাকে না অরিয়না। তুমি না হাসলে মনে হয় পৃথিবীটা ক্লান্তিহীন। তোমার মন খারাপ হলে আকাশটাও কাঁদে। আমি না হয় দূরে থাকি, তবুও জানি কেউ একজন আছে বলে রাতগুলো আমার এত সুন্দর হয়। মেহেরিন একটা দীর্ঘশ্বাস ফেলে। সে কি আজ উত্তর দেবে? আবার একটা SMS আসছে, কবি সাহেব। তুমি জানো অরিয়না, আকাশের চাঁদ যতই দূরে হোক না কেন, আলো ঠিক এসে পড়ে কারো চোখে। তুমি আমার সেই দূরের আলো। তুমি হয়তো জানো না, যখন তুমি চুপ করে থাকো আমি 1000 শব্দ লিখে ফেলি তোমার একটা হাসির জন্য। আমি রাত জেগে স্বপ্ন আঁকি। প্রতি রাতে তুমি আমার কবিতার প্রথম শব্দ, আর প্রতিটা ভালোবাসার শেষ লাইন। মন খারাপে
ছাদে বসে থাকা মেয়ে। তোমার চুপচাপ চোখের কোণাগুলো আমি শুনতে পাই, আর সেইখানে আমি প্রতিদিন একটু একটু করে তোমাকে ভালোবেসে ফেলি। মেহেরিন সেই মেসেজটা পড়ে কেমন যেন চুপ মেরে গেল, চোখে হালকা জল, ঠোঁটে অস্পষ্ট হাসি। হাতটা ফোনের কিবোর্ডে রাখে, একটা মাত্র শব্দ লেখে, কেন? কবি সাহেব। ভালোবাসা মানে কি জানো মেহেরিন? ভালোবাসা মানে কোনো দাবি নয়। ভালোবাসা মানে কারো চুপচাপ থাকা শুনে ফেলা, হাসির ভেতর কান্নাটা পড়ে ফেলা। ভালোবাসা মানে তোমার পাশে না থেকেও তোমার জন্য অপেক্ষা করা, তোমার সব কিছু না জেনে তোমাকে বুঝে ফেলা। ভালোবাসা মানে তোমার খেয়ালি রাগটাও অযত্নে বুকে রাখা। ভালোবাসা মানে আমি নয়, তুমি, তোমার হাসি, তোমার স্বপ্ন, তোমার মন খারাপের দিনগুলোকেও ভালোবাসা ফেলে। ভালোবাসা মানে তুমি নিজের মতো করে বাঁচো, আর আমি ছায়ার মতো এপাশে থাকি, কিছু না বলে। আমার জানা না জানা, বলা না বলা সব কিছুর মাঝে তুমি থাকো মেহেরিন। আর আমি সেই কবি, তোমার প্রতিটা না দেখা চাহনিতে নিজেকে খুঁজে নেই, তোমাকে ভালোবাসি। কারণ মেহেরিন নামের মতোই গভীর স্বপ্ন ভরা আর ছুঁয়ে যাওয়ার মতো কোমল। এই কথাগুলো মেহেরিন পড়ার পর সে আর বসে থাকতে পারে না, ছাদের ধারে উঠে দাঁড়ায়, হাওয়ার দিকে তাকিয়ে বলে, তুমি সেই কবি সাহেব, এত গভীর করে আমায় কেমন করে চেনো? আবার একটা SMS আসে, কবি সাহেব, আরিও না, মেহেরিন ছোট করে লিখেছে, বলুন কবি সাহেব, আজকে একটু অন্যরকম হলে কি সমস্যা হবে? তোমার এই মন খারাপটার পাশে বসাও, আর আমার জন্য একটু সাজাও। একটা নীল শাড়ি পরো, হাত ভরে নিও কাচের চুড়ি, চোখে দাও হালকা কাজল, যেন তোমার দৃষ্টি আমার হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। তারপর ছাদে এসো, চুপ করে দাঁড়াও, কিছু বলো না। আমি শুধু দেখব আকাশের চাঁদকে। কি আমার পাশে দাঁড়িয়ে আরও একটা চাঁদকে দেখার সুযোগ দিবে? তুমি আসবে তো অরিও না? আজ শুধু আমার জন্য, নিজের সব কষ্টের ভেতর থেকেও একটু আলো হয়ে আসবে। এই মেসেজটা পড়ে মেহেরিন আর সামলে রাখতে পারে না, এমন আকুতি ভরা অনুরোধ ফিরিয়ে দেওয়া যায় না। রাত প্রায় 1টা, ছাদে হালকা বাতাস বয়ে যাচ্ছে, আকাশের জ্যোৎস্না ছুঁয়ে গেছে। মেহেরিন ধীরে ছাদে উঠে আসে, পরনে নীল শাড়ি, চোখে কাজল, হাতে কাচের চুড়ির মৃদু শব্দ টুংটাং হচ্ছে বাতাসের সাথে। চারদিকে নীরবতা, তবে সেই নীরবতার মাঝে তার ভেতর যেন হাজারো শব্দ বাজছে। তার ঠিক তখনই ফোনে ভেসে ওঠে কবি সাহেবের মেসেজ, আরিও না, এই রাতে যখন সবাই ঘুমিয়েছে তুমি যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছো ওই ছাদে। আমার মনে হচ্ছে কল্পনার রাজকন্যা স্বপ্ন থেকে বেরিয়ে বাস্তবে দেখা দিয়েছে। নীল শাড়িতে, হাওয়ায় উঠতে থাকা চুলে আর চোখে এমন এক অভিনীতি ভালোবাসা নিয়ে, যেটা দেখে পৃথিবীর সব রাত থেমে গেছে। তুমি জানো আজ আকাশের চাঁদটা একটু নিচু হয়ে তাকিয়ে আছে, কারণ সে যে এক চাঁদকে দেখতে পেয়েছে। তুমি আসবে বলেছিলে, তুমি এসেছো, এই রাত এখন পূর্ণ। মেহেরিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তার মনে হয় সে সত্যিই প্রার্থনায় ছিল, আর এই শহরের ঘুমন্ত আকাশের নিচে। তবে কেউ শব্দহীন ভালোবেসে যাচ্ছে। মেহেরিন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আলোর দিকে তাকিয়ে খুব আস্তে করে বলে ওঠে, আপনি তো আপনার মন মতো করে দেখে নিলেন আমায়, কিন্তু আমি যে এখন দিন দিন আপনাকে দেখার তৃষ্ণায় পড়ছি, সে তৃষ্ণা কি কোনোদিন মিটবে না? তার গলায় ছিল না কোনো অভিমান, শুধু ছিল চুপচাপ অপেক্ষার ব্যথা। ফোনের স্ক্রিনে নিঃশব্দ হয়ে থাকে কিছু সময়, তারপর ভেসে ওঠে কবি সাহেবের উত্তর, তৃষ্ণা যখন মন থেকে জাগে তা শুধু চোখ দিয়ে মেটে না অরিও না। তোমার চোখে আমি শুধু রূপ খুঁজি না, আমি তোমার অভিমান, নীরবতা আর না বলা কথাগুলো দেখি। তুমি যদি দেখতে চাও আমায়, তবে চোখে নয় মন খুলে চাও। তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাসে তুমি শুধু বলো, তোমার চোখের সামনে হয়ে উঠব কি? মেহেরিন এবার থেমে যায়, তার ঠোঁটে খুব আস্তে করে একটা হাসি খেলে যায়। সে বুঝে যায় ভালোবাসা কেবল দেখা নয়, এক অনুভব
যা শব্দের ভেতরে ছুটে যায় হৃদয়ে। মেহেরিন হঠাৎ ফোনের দিকে তাকিয়ে মুচকি আসে, তারপর টাইপ করে, আচ্ছা শুনুন, এই যে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন, এটা তো একরকম ক্রাইম, তাই না? আপনার বিরুদ্ধে যদি মামলা করি তাহলে? আপনি এই চুপচাপ দেখা, এই মন ভালো করে দেওয়া মেসেজ, মন খারাপের সঙ্গ দেওয়া আর অচেনা ভালোবাসা, সব কিছুর জন্য আমি আপনাকে কোর্টে টেনে নিতে পারি। তখন কবি সাহেবের উত্তর আসে খুব অল্প সময় যেন অপেক্ষায় ছিল সে। জেল যদি হয় তোমার মন, তাহলে আমি চাই জেল যদি হয় তোমার মন, তাহলে আমি চাই তোমার মনে আমি সারা জীবন বন্দি থাকি। সেই মামলায় রায় যদি হয় তোমার মন, তবে আমি খুশি মতে যাবজ্জীবন সাজা ভোগ করতে রাজি। তুমি শুধু সাক্ষী দিও, এক কথায় তোমার চোখের আদালতে আমি দোষী। মেহেরিন এবার ফোনের স্ক্রিনে একটানা তাকিয়ে থাকে, তার চোখে দুষ্টু হাসি আর চোখের এক কোণ জোনাকির মতো জ্বলে। সে চুপ করে বলে ওঠে, এই দোষীটাকে একবার সামনে আনতে ইচ্ছে করছে, দেখি তো আসলে তার চোখে সে অপরাধবোধ আছে কিনা, নাকি ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। আবার SMS আসে, কবি সাহেব আরিও না, ভালোবাসা সবসময় হাত রেখে হাঁটে না, কখনো সে দূর থেকে দেখে, চোখের আড়াল থেকে হৃদয়ের সামনে দাঁড়িয়ে থাকে। আমি একদিন আসব, হয়তো এক রাতে, হয়তো এক ভোরবেলায়, অপ্রত্যাশিত এক অনুভূতি হয়ে, না বলে নাচিয়ে তোমার পৃথিবীতে অলস বাতাসে মিশে যাব। কিন্তু তারপর কখনো আমি আর হারিয়ে যাব না। তোমার চোখের পাতায় থাকবো তোমার অভিমানে, তোমার হাসিতে, আর সবচেয়ে বেশি তোমার নিঃশ্বাস অপেক্ষায় ঠিক পাশে। আমার নাম যদি নাও জানো, তবু তুমি ঠিক চিনে যাবে, কারণ আমি সেই অচেনা কবি যার প্রতিটা লাইন তোমাকে ছুঁয়ে যায়, আর তোমার একটুখানি দেখা পাওয়ার জন্য হাজার কবিতা লিখতে রাজি হয়ে যায়। মেহেরিন ফোনটা বুকে চেপে ধরে, আর তার চোখে জল নেই, তবু মনটা জলের মতো নরম হয়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বলে, তুমি যদি এতটাই আপন হও, তবে তুমি অচেনা কেন? আর সে অচেনা কবি হয়তো এই রাতে বাতাসে তার চুলে হাত বুলিয়ে বলে, কারণ ভালোবাসা সব সময় নিয়ে আসে না, কখনো কখনো সে শুধু অনুভব হয়ে থাকে। তারপর মেহেরিন রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়, চোখ বন্ধ করে রাখে। ঠিক তখনই দূরে কোথাও থেকে হালকা হাওয়ার সাথে ভেসে আসে গিটারের মৃদু সুর, আর তারপরে ধীরে ধীরে দুধে আলতা গায়ে বরণ, রূপ যেন কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাখো, চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। কাছে আইসো রে বন্ধু, প্রেমের কারণে বাসবো রে বন্ধু, তোমায় যতনে। মেহেরিন শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলেন। আপনি তো দূরে ছিলেন, তবু কেন এত কাছে এলেন? এই গানটা আমি আছি, আর আপনি গিয়ে যাচ্ছেন ভালোবেসে। একটা সুন্দর দিনের সূচনা, ধরণীতে সূর্যের রক্তিম আলো ছড়িয়ে পড়ে। আজ রাহির জন্মদিন। চুমকি বলল, কিরে বেকেল বেটি, আজ রুহির বার্থডে, ভুলে গেছিস হতচ্ছেড়ি? আর এগুলো কি? তুই এই প্যান্ট টি শার্ট পরে যাবি ভাবছিস? সোজা যা একটা শাড়ি পর। মেহেরিন টানাটান ভুরু কুচকে বলে, শাড়ি? আমি শাড়ি পরতে যাব কেন? কোন দুঃখে? বার্থডে পার্টিতে যাচ্ছি, বিয়ে বাড়িতে না। চুমকি ধমক দিয়ে বলে, আজ তোর অজুহাত চলবে না, রাহির জন্মদিন, আমরা প্রথম দিন যাচ্ছি। অ্যাটেনশনাল ব্যাপার আছে না। আজ তুই পরবি একটা কালো শাড়ি, আর আমি পরবো নীলটা, ব্যাস। কিছুক্ষণের মধ্যে ওরা রেডি হয়ে যায়। মেহেরিনের পরনে কালো জর্জেটের শাড়ি, চুল খোলা, চোখে হালকা কাজল, ঠোঁটে পিঙ্ক নোট লিপস্টিক। মেহেরিনের সৌন্দর্য বৃদ্ধি করে ওই ঠোঁটের নিচে থাকা তেলটা। ওকে দেখে স্বর্গীয় অপ্সরা লাগছে। চুমকির পরনে নীল রঙের সিল্কের শাড়ি, কানে দুল, ঠোঁটে নরম হাসি,
ওকে দেখতেও খুব সুন্দর লাগছে। দুজনে যেন গল্পের পাতা থেকে উঠে এসেছে। রাহির বাড়ির দরজায় যখন ওরা দাঁড়ালো, বেল বাজায়, রাহি এসে দরজা খুলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পরপর মুহূর্তে চিৎকার দিয়ে ওঠে, আল্লাহ, আমাদের বাড়িতে পরী নামছে নাকি? তোমরা কোথায় ছিলে এতদিন? মেহেরিন আপু গো, তোমাকে যে সিনেমার নায়িকা